গুড ইভিনিং। কথা বলি, কেমন আছিস? ওকে, শোন। আশা করি তোরা ভালো আছিস, মন শরীর সবার ভালো আছে। ওকে। এবং তোদের থার্ড সেমিস্টার ফিজিক্সের পরীক্ষা যাই দিছিস, এবার আমরা ফোর্থ সেমিস্টার ফিজিক্স এখান থেকে স্টার্ট করব। আর ফোর্থ সেমিস্টার ফিজিক্স আমি গ্যারান্টি দিচ্ছি তোদের ভালো হবে এবং এনজয় সহকারে পড়াশোনা করবি, এইটুকু আমি গ্যারান্টি দিতেছি। ভিডিও অডিও সব ঠিক আছে না? ওকে। গুড ইভিনিং। আমি খুব ভালো আছি রে, আমার মন শরীর একদম পুরা জোশে আছি। তোদের নতুন কোর্স শুরু হইতে যাচ্ছে, খুব ইন্টারেস্টিং সিলেবাস আছে। সিলেবাসের ছোট ছোট জিনিস মিলে অনেক কিছু আছে। তো সিলেবাসটাও ইন্টারেস্টিং, তোদের পড়াবো, এর জন্য ভালো আছি। ইভেন নর্মালিও ভালো আছি। চল তাহলে আজকের আমাদের এজেন্ডাটা ক্লিয়ার করে নেই। আজকের এজেন্ডা হলো আমাদের তোদের যে ফোর্থ সেমিস্টার ফিজিক্স, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার ফিজিক্সের সিলেবাসটা কি আছে, সিলেবাসটা একটু ডিটেলসে বুঝবো এবং সেই সিলেবাসের প্রত্যেকটা জিনিস কোথায় থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, আমরা এগুলা কি করবো এখানে আলোচনা করবো। ওকে, চল তাহলে লেকচারটা স্টার্ট করি। ঠিক আছে। আর তোদের ফোর্থ সেমিস্টার ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে, তোদের কোনো বন্ধু বান্ধব জয়েন করতে চাইলে তাদেরকেও বলিস। ওকে, তো চল। আর এটা কিন্তু লাইভ লেকচার হবে। এবার তোদের বলি কোনটা কোনটা কেমন করে কোথায় থেকে পড়াশোনা করব। তোদের ফোর্থ সেমিস্টার ফিজিক্সে হচ্ছে দুইটা মেজর পেপার আছে, একটা হচ্ছে মেজর 5 এবং মেজর তোদের কি আছে হচ্ছে 6। তাহলে আমরা প্রথমে মেজর 5 নিয়ে একটু আলোচনা করি। মেজর 5। ওকে, দেখ মেজর 5-এ কি কি আছে। মেজর 5-এ তোদের যদি দেখি সেটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স উইথ ম্যাথামেটিক্যাল মেথডস 3 আছে। এই অ্যাটমিক ফিজিক্সের কি কি পড়াশোনা করব বস একটু। তাহলে মেজর 5-এ কি আছে হচ্ছে ম্যাথা অ্যাটমিক ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স আছে, সঙ্গে কি আছে হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথডস 3। ওকে, তাহলে এত অ্যাটমিক ফিজিক্সটা কি পড়াশোনা করব দেখ একটু। অ্যাটমিক ফিজিক্সের তোদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, আর হচ্ছে বোরের করসপন্ডিং যে থিওরিগুলো আছে, যে পড়াশোনাগুলো আছে সেগুলো আছে। এবার এই যে আমি তোদের সিলেবাসটাও দেখাই দিতেছি, হ্যাঁ একটু ওয়েট কর, আমি পুরো সিলেবাসটা তোদের দেখাই দিচ্ছি এখান থেকে। দাঁড়া একটু, তোদের পুরো সিলেবাসটা। হ্যাঁ, তো তোদের অ্যাটমিক ফিজিক্সের মধ্যে দেখতে পাচ্ছিস অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, আর সেকেন্ড পার্ট হচ্ছে বোর্ডসের অ্যাটম মডেল পড়বো, হাইড্রোজেন অ্যাটম ট্যাটম এগুলো সম্বন্ধে পড়বো, এলএস কাপলিং বহুত কিছু আছে। তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা কোন বই থেকে পড়বি প্রথমে বোঝার চেষ্টা কর, এবং ব্ল্যাক বডি রেডিয়েশনটা পড়াশোনা করি কেন সেটাও বোঝার চেষ্টা কর। তাহলে এখানে দেখতে পাচ্ছিস ব্ল্যাক বডি রেডিয়েশন, আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনটা কিসের জন্য আসে একবার তোদের অল্প একটু আমি বলে দেই ব্ল্যাক বডি রেডিয়েশনের কাজ কি। ওকে, তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা কিসের জন্য আসে, আমরা ইন জেনারেল যা কিছু পড়াশোনা করছি, ক্লাস 11-এ যে পড়াশোনা করছিস তোরা, তো ক্লাস 11-এর এই পড়াশোনাটার বা 11-12-এ নর্মালি পড়াশোনা করছিস বা নেচারে যা কিছু দেখিস, এগুলো হচ্ছে আমরা ক্লাসিক্যাল ওয়ার্ড দ্বারা অনেক কিছুই এক্সপ্লেন করছি। আর ক্লাসিক্যাল ওয়ার্ডের ক্ষেত্রে
ওকে শোন, একটু বাইরে গেছিলাম। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমাদের যে নেচারে যা কিছু আছে সেই নেচারের সবকিছুকে নর্মালি আমরা কি করি হচ্ছে যে পড়াশোনা করি বা দেখছি, সেখানে এনার্জি কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ এনার্জি পর 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 কন্টিনিউয়াস থাকে। কিন্তু আমাদের অনেক কিছু আমরা এক্সপ্লেন করতে যাই, যেখানে নেচারের অনেক কিছু এক্সপ্লেন করার সময় আমরা এক্সপ্লেন করতে পারি না। যেমন সূর্য থেকে আমাদের এত পরিমাণ তাপ আসে কই থেকে, এই জিনিসগুলো আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বা এনার্জি কন্টিনিউয়াস ধরা আমরা এক্সপ্লেন করতে পারি না। তখন আমাদের ধীরে ধীরে রিয়েলাইজ করি যে এনার্জি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস না, এনার্জি ডিসকন্টিনিউয়াস আছে। এই যে এনার্জি ডিসকন্টিনিউয়াস, এটাকে ধরে যখন পড়াশোনা করব, এটাকে কি বলি আমরা? কোয়ান্টাম মেকানিক্স। তো এই যে ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জি কন্টিনিউয়াস আর কোয়ান্টাম মেকানিক্সে এনার্জি ডিসকন্টিনিউয়াস, ওকে, অর্থাৎ ডিসক্রিট। এই যে দুইটা দুইটা আলাদা আলাদা জিনিস, নদীর এপারের একটা জিনিস, নদীর ওপারের একটা জিনিস, বুঝতেই পারছিস, একটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসক্রিট। তো এই দুটো জিনিসকে যখন আমাদের একটা সেতু দ্বারা, একটা ব্রিজ দ্বারা মেলবন্ধন করতে লাগবে, এই যে জাংশনটাই যে জিনিসটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো এইখানে আমরা কি পড়বো? ব্ল্যাক বডি রেডিয়েশন পড়বো। অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনের কিছু ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের ফর্মুলা ইউজ করব, আর কিছু হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ডের ফর্মুলা ইউজ করব। তো দুইটা মিলে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন জিনিসটা পড়াশোনা করব। তো ব্ল্যাক বডি রেডিয়েশনে তোরা দেখবি অলরেডি তোদের লেকচার দেওয়া আছে, তোরা লেকচারগুলো দেখে নিবি। ব্ল্যাক বডি রেডিয়েশনের অল্প কয়টাই লেকচার এবং সুন্দর করে তোদের সামারি করে বোঝানো আছে, ওগুলো দেখলে তোদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য কোন বুক ফলো করবি আমি তোদের বলতেছি। ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য বুক, একটু ওয়েট কর, আমি অনেকগুলো বই দেখাবো আজকে, কারণ প্রত্যেকটা টপিক না ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করা উচিত, আলাদা আলাদা বই থেকে। সব বইয়ে সব টপিক ভালো করে দেওয়া নাই, আমি তোদের বলতেছি কোন টপিক থেকে কোন টপিকটা কোথায় থেকে পড়াশোনা করবি, ঠিক আছে? ওকে, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনের যদি দেখিস কোন বইটা থেকে পড়বি তোদের বলি। ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য এই বইটা ফলো করতে পারিস, ওকে, কোয়ান্টাম মেকানিক্স বাই যে জ্যোতির্ময় গুহ, এই বইটা ফলো করতে পারিস। এই বইটার পেজ তোদের আমি চ্যাপ্টার নাম্বারও বলে দিতেছি, ব্ল্যাক বডি রেডিয়েশন, ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন চ্যাপ্টার নাম্বার 2, এই বইটা তোরা ফলো করতে পারিস, ওকে, চ্যাপ্টার নাম্বার 2 তে। তো ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে একটা জিনিস বললাম, ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা কই থেকে পড়বি তোরা? আছে যে গুহর বই থেকে, ওকে, জ্যোতির্ময় গুহর বই থেকে পড়াশোনা করবি। চ্যাপ্টার নাম্বার 2 কোয়ান্টাম মেকানিক্সের বই, এই বইটা, হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? তাহলে বইটা কোয়ান্টাম মেকানিক্স, ক্লিয়ার? এবার শোন যে আর একটা জিনিস, এর সঙ্গে সঙ্গে ব্ল্যাক বডি রেডিয়েশনের পর কি আছে? ভেক্টর অ্যাটম মডেল। ভেক্টর অ্যাটম মডেলটা কই থেকে পড়াশোনা করবে? আর ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য আর একটা বই বলবো, খুবই ভালো বই তোদের বলি, হ্যাঁ, সেটা হচ্ছে এবি গুপ্তার থার্মোডাইনামিক্স এর বুকস। ওই বইটার মধ্যে ব্ল্যাক বডি খুবই সুন্দরভাবে দেওয়া আছে। তো তোরা কি করতে পারিস? এইটা বইও ফলো করতে পারিস, এবি গুপ্তা, এবি গুপ্তার বইটা ফলো করবি। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর বুক, থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্স এর এই বইটা তোরা ফলো করতে পারিস। আর আমি কিন্তু সবগুলা বইয়ের সামারি করে তারপরে হচ্ছে তোদের সুন্দরভাবে প্রেজেন্টেশন দিছি, ওকে? তো এই দুইটা বই থেকে ব্ল্যাক বডি রেডিয়েশন পড়তে পারিস। তো থার্মোডাইনামিক্স এর এবি গুপ্তার বইটা আমার হাতে এখন নাই, ওকে, তাহলে আমি দেখাই দিতাম কত নাম্বার চ্যাপ্টারে আছে, বাট এখন আমার হাতে তো নাই। ওকে, আমার যে বইটা আছে এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এরটা নাই, ওকে? তো তোরা দেখে নিস একবার। তারপরে আর একটা পার্ট কি আছে, তোরা একটু আগেই দেখলি ভেক্টর অ্যাটম মডেলের পার্ট আছে। এখানে দেখতে পাচ্ছিস আর একটা, প্রথমে দেখছিস বোরস অ্যাটম দেওয়া আছে, বোরস অ্যাটম মডেল, ঠিক আছে? যেমন হাইড্রোজেন লাইক স্ট্রাকচারের সম্বন্ধে দেওয়া আছে, ফ্র্যাঙ্ক হার্স এক্সপেরিমেন্ট দেওয়া আছে, এগুলো সবকিছু ভেক্টর অ্যাটম মডেল দেওয়া আছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেওয়া আছে, এগুলো প্রচুর কিছু আমরা পড়াশোনা করব। এই পার্টটা তোরা পড়াশোনা করতে পারিস কি হচ্ছে, যেটা বললাম কোয়ান্টাম মেকানিক্স বাই জ্যোতির্ময় গুহ, এই বইটা থেকে পড়াশোনা করতে পারিস। এই বইটা থেকে পড়াশোনা করলে তোদের কিন্তু এটা অনেক বড় বই, সবকিছু পড়তে লাগবে না। এটার মধ্যে তোরা দেখবি যে তোদের চ্যাপ্টার নাম্বার 7 যেটা আছে সেই বই থেকে পড়াশোনা করতে পারিস, ঠিক আছে? তোদের এখান থেকে আছে, ওকে? তাহলে বোর বোর
যেমন হাইড্রোজেন অ্যাটম, এগুলা পড়াশোনা করবি হচ্ছে কই থেকে, হচ্ছে জ্যোতির্ময় গুহর বই থেকে পড়াশোনা করবি। কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 7, এখান থেকে পড়াশোনা করতে পারিস। বা বোর অ্যাটম মডেলের জন্য আরো একটা বই বলতেছি তোদের, সুন্দর জিনিস, সেটা হচ্ছে একটু আগে যেটা দেখাইলাম, এই বইটাও তোরা ফলো করতে পারিস। ওকে, সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স বাই এবি গুপ্তা। এই অ্যাটমিক ফিজিক্সের ক্ষেত্রে তোদের সুন্দর জিনিস কি আছে বলতো, আমি তোদের চ্যাপ্টারটাও বলে দিচ্ছি। এখানে দেখবি অ্যাটমিক মডেল বলে একটা চ্যাপ্টার দেওয়াই আছে, সেই চ্যাপ্টারটা ডিটেলসে তোরা পড়াশোনা করতে পারিস, সেখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে। তাহলে এবি গুপ্তার অ্যাটমিক ফিজিক্সের বই থেকে পড়াশোনা করতে পারিস, এইটা জিনিস। ঠিক আছে, এবি গুপ্তা অ্যাটমিক ফিজিক্সের বই। ওকে, তারপর তোদের সিলেবাসে আর কি আছে, এই যে ফেজ ভেলোসিটি, ঠিক আছে, বাকি যে জিনিসগুলো আছে, ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, এদের মধ্যে রিলেশন, আরো বাকি সবকিছু আছে না, এগুলা কোয়ান্টাম মেকানিক্স জেসি উপাধ্যায়ের এই বইটা তোরা ফলো করতে পারিস, এই বইটার ভিতরে ভালো করে আছে বাকি যে পার্টগুলো আছে। ইভেন তোরা কি করতে পারিস, কোয়ান্টাম মেকানিক্সের একটা বই আছে খুবই সুন্দর বই, ওই বইটাও ফলো করতে পারিস, ডেভিড জে গ্রিফিথের বই। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের আরো বইটা ফলো করতে পারিস, এগুলো সবকিছু পড়াশোনা করতে পারিস হচ্ছে ডেভিড জে গ্রিফিথের বই থেকে, এই পুরো পার্টটা পড়াশোনা করতে পারিস। ঠিক আছে, ডেভিড জে গ্রিফিথ, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স। তো এই বইটাও তোরা ফলো করতে পারিস, আমি এই বইটা পড়াশোনা করছি, খুবই সুন্দর বই। এবার আসি তোদের হচ্ছে নেক্সট, এই যে মেজর 5 এর আর একটা পার্ট আছে কি, ম্যাথামেটিক্যাল মেথডস 2। ম্যাথামেটিক্যাল মেথডস 2 এর সিলেবাসটা কি আছে একবার দেখে নে তোরা। আমি দেখাচ্ছি, একটু ওয়েট কর। ম্যাথামেটিক্যাল মেথডস 2, হ্যাঁ সরি, ম্যাথামেটিক্যাল মেথডস 3, এটার পার্টটা কি আছে একবার দেখ। কমপ্লেক্স অ্যানালাইসিস আছে, ঠিক আছে, ফার্স্ট পার্টটা কি আছে, কমপ্লেক্স অ্যানালাইসিস। তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিস। আর তোদের একটা কথা বলি, এই অ্যাটমিক ফিজিক্স না, ইন জেনারেল ফার্স্টে কোয়ান্টাম ফিজিক্স পড়ায়, যে কোনো ইউনিভার্সিটি ফার্স্টে কোয়ান্টাম ফিজিক্স পড়ায়, কোয়ান্টাম ফিজিক্সের কনসেপ্ট ইউজ করে তার পরবর্তীতে অ্যাটমিক ফিজিক্স পড়ায়। কিন্তু তোদের ইউনিভার্সিটি কিসের জন্য এমন করছে আমি জানি না, প্রথমে অ্যাটমিক ফিজিক্স দিছে, তারপরে কোয়ান্টাম মেকানিক্স দিছে। তো অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় কিন্তু কোয়ান্টামের অনেক কিছু আমরা হেল্প নেব। তো প্রথমে কোয়ান্টাম দেওয়া ভালো ছিল, বাট তোদের ইউনিভার্সিটি এটা করছে, তো এটা করছে, কিছু বলার নাই। তো তোরা দেখে নে একবার কি বলা আছে, কমপ্লেক্স অ্যানালাইসিস। তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে কি কি আছে, যেমন কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, বিভিন্ন ধরনের থিওরেম গুলো আছে, কমপ্লেক্স ইন্টিগ্রেশন আছে। এই কমপ্লেক্স ইন্টিগ্রেশন তোরা কি বলতে পারিস, এইচ কে দাসের বই ফলো করতে পারিস, সুন্দর বই, এটা হচ্ছে এইচ কে দাসের বই ফলো করতে পারিস, এইচ কে দাসের বই ফলো করতে পারিস। বা তোরা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স কমপ্লেক্স অ্যানালাইসিস হচ্ছে এবি গুপ্তার বইটাও ফলো করতে পারিস। ঠিক আছে, তাহলে হচ্ছে এবি গুপ্তার বই ফলো করতে পারিস। এগুলা এইচ কে দাস ম্যাথামেটিক্যাল ফিজিক্স, এবি গুপ্তা ম্যাথামেটিক্যাল ফিজিক্স, এগুলা বইয়ের কথা বলতেছি। ইভেন তোদের আরো একটা বই বলছিলাম আমি, তোদের মনে আছে কি নাই, সেটা হচ্ছে এটা, এ ট্রেজার অন দা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার বাই হচ্ছে কি হচ্ছে চ্যাটার্জি সেনগুপ্তা, চ্যাটার্জি সেনগুপ্তা। এই বইটার মধ্যেও কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিস আছে, এখান থেকেও তোরা পড়াশোনা করে নিতে পারিস। এই বইটার মধ্যে সবকিছুই আছে, এইটা বই একদম তোদের বিএসসির জন্য বললাম না, বিএসসির এমন বই যেটার মধ্যে কোনো কিছুই বাদ নাই, সবকিছু দিয়ে রাখছে। তো এই বইটা থেকেও তোরা কমপ্লেক্সের পার্টটা পড়াশোনা করতে পারিস, এই যে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন দেওয়া আছে, চ্যাপ্টার নাম্বার 21। তো এই বইটাও তোরা ফলো করতে পারিস, এটার মধ্যেও আছে, সেটা হচ্ছে চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ওকে, তাহলে কমপ্লেক্স গেল। এবার আছে সলিউশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেস্ট তোরা হয় এইচ কে দাসের বই ফলো কর, না হয় হচ্ছে এবি গুপ্তা বই ফলো কর। তো এটা কমপ্লেক্স অ্যানালাইসিস প্লাস সেকেন্ড অর্ডার পাওয়ার সলিউশন, যেটা আছে পাওয়ার সলিউশন আছে, সেই পাওয়ার সলিউশনটা এই বইগুলো থেকেই পড়াশোনা কর। এই তিনটা বইতেই আছে, সবগুলোই দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে। তো এই তিনটা বই থেকেই তোরা ফলো করে
ফলো করতে পারিস। ওকে, এইটুক নিয়ে আর কোনো কোশ্চেন আছে? তো তোদের এগুলা বই এগুলা থেকে ফলো করতে পারিস। কথা বলি, কিছু কোশ্চেন আছে? কোনো বই কিছু সম্বন্ধে কিছু জানতে থাকলে বলিস কিন্তু। আর একটা বই বলি তোদের, যেটার মধ্যে সবকিছু দেওয়া আছে, যদিও এই বইটা তোদের ইয়ার মধ্যেও দেখবি, তোদের রেফারেন্সের ওইখানেও দেওয়া আছে, স্পিকুলার বই এটার ভিতরেও আছে। স্পিকুলার বইয়ে এই জিনিসগুলো পাওয়া যাবে, ব্ল্যাক বডি রেডিয়েশন, বোর, হাইড্রোজেন অ্যাটম মডেল, এগুলা বই তোরা পাওয়া যাবে, স্পিকুলার বই। ঠিক আছে, এটা থেকেও তোরা পড়াশোনা করতে পারিস। আর আমি তোদের কিন্তু যে বইগুলো দেখাচ্ছি, আমি প্রত্যেকটা বই পড়াশোনা করছি। পড়াশোনা করার পর আমি একদম সবগুলা বইয়ের থেকে কন্টেন্ট তৈরি করছি, একদম সবগুলো মিলে আমি সামারি তৈরি করছি, এবং সেই সামারিটা তোদের আমি প্রেজেন্ট করব। এবার তোরা এই বয়সে সবগুলা বই পড়তে পাবি না, আমার লেকচারগুলো ফার্স্টে তোরা ভালো করে দেখবি। আমার লেকচার দেখার পরবর্তীতে তোরা কি করবি হচ্ছে, যে কোনো একটা বই ফলো করবি, ওই বইটা থেকে তোরা পড়াশোনা করবি। তাহলে আমার লেকচার দেখলে কনফিডেন্স চলে আসবে, তারপরে তোরা কি কর, যেটা বই ফলো করতে চাস ওই বই ফলো করিস। ওকে, এতটুকু বুঝছিস? ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বই দুটো আছে, ভেরি গুড। ওকে, তাহলে ফার্স্টে আমার লেকচারগুলো দেখিস, তারপরে বই থেকে ফলো করিস। আমি দেখ, আমি তোদের তো সবকিছু করাইতে পাবো না, সিম্পল জিনিস বোঝ, যে কারণটা টাইম কনস্ট্রেইন থাকে, তো সবকিছু করাইতে পাবো না। আমি তোদের বেসিক জিনিসটা বোঝাবো, যে কেমন করে পড়াশোনা করতে লাগে, কোথায় থেকে পড়াশোনা করতে লাগে। আর আমি তোদের একদম সোজা সাজানো একটা কন্টেন্ট দেবো। ওকে, যেটা দেওয়ার পর তোরা হচ্ছে সিকোয়েন্সটা বুঝতে পারবি, যে কোন সিকোয়েন্সে পড়াশোনা করতে লাগে, তারপরে তোরা বই থেকে পড়াশোনা করবি। ওকে, তো এতটুকু গেল। এর পরবর্তীতে আমরা আলোচনা করি বাকি সিলেবাসটা নিয়ে। ওকে, তাহলে মেজর আমরা কি হচ্ছে 6 এ যাই। তাহলে একটু টাইম দে, আমি হচ্ছে অন্য একটা দেখাচ্ছি তোদের। ঠিক আছে, তো মেজর 6 এ আসতেছি। মেজর 6 এর সিলেবাসটা একটু দেখ। মেজর 6 এর সিলেবাসে কি আছে? মেজর 6 এর সিলেবাসে ফার্স্টেই যেটা আছে তোদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেন্সর। ওকে, তাহলে মেজর 6, মেজর 6, তাহলে টেন্সর, টেন্সর এটা কই থেকে পড়াশোনা করবি? টেন্সরের কিন্তু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের জিনিস, এটা সামান্য একটু পার্ট আছে তোদের, খুবই 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 সামান্য পার্ট আছে হচ্ছে টেন্সর। তো টেন্সর তোরা পড়াশোনা করতে পারিস। এবি গুপ্তার যে বইটা আছে বললি তোদের কাছে আছে, এবি গুপ্তার বইয়ের একদম লাস্টে যাবি, তোরা টেন্সর পাওয়া যাবে। ঠিক আছে, একদম লাস্ট চ্যাপ্টারে টেন্সর আছে, তবে এবি গুপ্তার বইয়ে যাবি। লাস্ট চ্যাপ্টার না, সরি, তোদের হচ্ছে লাস্টের আগের চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 16। তাহলে এবি গুপ্তার বইয়ের চ্যাপ্টার নাম্বার 16 টেন্সর অ্যানালিসিস পাবি এই বইটা থেকে, বা এইচ কে দাসের বইও আছে, ওইখান থেকেও পড়াশোনা করতে পারিস, যে কোনো একটা বই থেকে পড়াশোনা করবি। তাহলে টেন্সর হয় এবি গুপ্তা থেকে পড়াশোনা করে নিস, খুবই সামান্য জিনিসই আছে, অথবা তোরা কি করতে পারিস হচ্ছে এইচ কে দাস থেকে পড়াশোনা করতে পারিস। ঠিক আছে, এইটুক তোরা পড়াশোনা করিস। তারপরে আসি আমরা হ্যামিল্টনিয়ান অ্যান্ড ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স। হ্যামিল্টনিয়ান অ্যান্ড ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান। আর এটার জন্য বইও বলতেছি তোদের আমি। এবার শোন তোরা, যে ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান মেকানিক্স এত ইম্পর্টেন্ট কিসের জন্য। ওকে, আর বলি শেষে তোদের বইও আমি দেখাচ্ছি কোন বই থেকে পড়াশোনা করব। ওয়ার্ল্ডের বেস্ট বই পড়বো, ইন্ডিয়ার বেস্ট বই আমি বলতেছি, কোথা থেকে সবাই পড়াশোনা করে, সেটা একটু ফোকাস কর। হ্যাঁ, তোদের আজকে আমি জানি বুক সম্বন্ধে বোঝাচ্ছি, তারপরে একটু সিলেবাস সম্বন্ধে একটু তো বলে দেই, যে সিলেবাসে কি হচ্ছে আর কিসের জন্য পড়াশোনা করতেছি, তার কন্টিনিউশনটা তোদের একটু বোঝাই দেই। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করি, একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়াশোনা করি, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স বলতে আমি এখানে নিউটনিয়ান মেকানিক্স এর কথা বলতেছি। নিউটনিয়ান মেকানিক্স যখন পড়াশোনা করি, তখন আমাদের একটাই ফর্মুলা আছে, মেন একটাই ফর্মুলা, সেটা হচ্ছে নিউটনসের সেকেন্ড ল। কি বলে, যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কি হচ্ছে ফোর্স। তো নিউটনসের ল আমাদের কি আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কত হচ্ছে ফোর্স দেওয়া আছে। এটাকে যদি আমরা জেনারেলাইজড করি, অর্থাৎ লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখি, তখন এটা কি হবে, এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাটা দাঁড়ায়, যেখানে এফ ফোর্স, এম হচ্ছে মাস অ্যান্ড এ অ্যাক্সিলারেশন। এবার এই অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এম ইন্টু ডি টু এক্স বাই হচ্ছে ডি টি স্কোয়ার, তাই তো, এটা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন।
এবার এই যে অ্যাক্সিলারেশন জিনিসটা আছে, এটা দেখতো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো। এবার এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে তুই কোনো একটা মোমেন্টে তুই একটা কি করবি, একটা পার্টিকেলের পজিশন পাওয়া যাবি। তাহলে কোনো একটা মোমেন্টে কোনো একটা পার্টিকেলের পজিশন পাচ্ছিস, এবার ওগুলাকে কি করলি, তুই এমন করে কানেক্ট করে দিলি। তাহলে কোনো একটা পার্টিকেলের তুই ভাব টাইমের রেসপেক্টে ওর পজিশন পাওয়া যাচ্ছিস, যখন টাইমের রেসপেক্টে পজিশন পাওয়া যাচ্ছিস ওই পার্টিকেলটার তো সমস্ত ইনফরমেশন হয়ে যায়। কেমন করে হয় দেখ, যদি পজিশনের রেসপেক্টে টাইম পাস তার মানে ভেলোসিটি পাওয়া গেলি, আবার ভেলোসিটির টাইমের রেসপেক্টে ভেলোসিটি পাইলি, অ্যাক্সিলারেশন পাইলি, এটাকে মাস দ্বারা গুণ করে দিলে ফোর্স পাইলি, আবার এটাকে কি হচ্ছে হাফ এমভি স্কোয়ার নিলি, ভেলোসিটি স্কোয়ার করে দিলি, তাহলে হচ্ছে কাইনেটিক এনার্জি পাইলি, তারপরে এমজি এইচ নিলি, পোটেনশিয়াল এনার্জি পাইলি, ওয়ার্ক ডান চাইলে ওয়ার্ক ডান পাবি। ঠিক আছে, যা কিছু চাইছ সবকিছু পাবি, কারণটা কাইনেটিক এনার্জি থিওরেম থেকে কি জানি আমরা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান পাচ্ছিস, তুই সমস্ত ইনফরমেশন পাচ্ছিস। তোরা ক্লাস 11-12 যদি দেখিস একটা পার্টিকেল সম্বন্ধে তো এগুলোই পড়ছিস, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান, ঠিক আছে, এগুলোই পড়াশোনা করছিস। তাহলে একটা যখন এই টাইমের রেসপেক্টে পজিশন কোনো একটা পার্টিকেলের পাওয়া যায় ওটা নিয়ে সমস্ত কিছু পড়াশোনা হয়ে যায়, এটা আমাদের কি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এবার কথা আসে যে নিউটনিয়ান মেকানিক্স কি সব জায়গাতেই সত্য হয়ে যায়, অ্যান্সার হচ্ছে না, এর লিমিটেশনস আছে। এর লিমিটেশনস কয়টা, দুইটা লিমিটেশনস। কি কি লিমিটেশনস বোঝার চেষ্টা কর। এক নাম্বার ফোর্স, এই যে ফোর্স দেখলাম F ইকুয়াল টু এম এ, এটা কি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ফোর্স একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য কি হচ্ছে বোঝার চেষ্টা কর, যে এই ফোর্সটা দেখতেছিস এটা একটা নেট ফোর্স। তাহলে একটা পার্টিকেল নে, একটা পার্টিকেলের জন্য পড়াশোনা করা সহজ জিনিস। দুটো পার্টিকেল নে, দুটো পার্টিকেলের জন্য রিডিউসড মাস বানাবি, রিডিউসড মাস বানায় এই ফর্মুলায় বসায় দিবি, তারপরে এমন করে সলভ করবি আবার। ঠিক আছে, কিন্তু যখন সিস্টেম অফ পার্টিকেলস নিবি, দ্য হিউজ নাম্বার অফ পার্টিকেলস নিবি, মানে এক্সাম্পল হিসাবে বলতেছি তোর হাতে কি আছে হচ্ছে 300 মার্বেল আছে, এবার 300 মার্বেলকে এমন করে হচ্ছে ছড়ায় দে। 300 ছোটবেলায় ছড়াই দিস না, খেলছিস মার্বেল, তো কি 300 মার্বেলকে যখন ছড়ায় দিছিস মাটির ভিতরে পড়ে মার্বেল গুলো হচ্ছে র্যান্ডম যে কোনো ডিরেকশনে যেতে পারে। এই যে র্যান্ডম এতগুলো ডিরেকশনে যাবে, তাহলে ওদের প্রত্যেকটার ফোর্সের ভ্যালু ধরে কম বেশি মোটামুটি সেমই আছে, কিন্তু ওদের ডিরেকশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশন হবে। 300 পার্টিকেলের জন্য প্রায় 300 ডিফারেন্ট ডিরেকশন হবে। তাহলে এতগুলো ডিরেকশনকে নিয়ে ভেক্টর সাম করা খুবই একটা টাফ টাস্ক। তাহলে কি হলো, এটার ভেক্টর সাম করা কি হচ্ছে বহুত একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাচ্ছে ভেক্টর সাম। আর যদি ভেক্টর সাম একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়, ডিফিকাল্ট টাস্ক হলে কি হবে, আমরা এফ নেট বের করতে পাবো না। এফ নেট বের করতে না পারলে আমরা কি হচ্ছে পজিশনের টাইমের রেসপেক্টে পজিশন পাবো না, টাইমের রেসপেক্টে পজিশন না পেলে আমাদের এগুলা ক্যালকুলেশন কি হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। সো সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে আমাদের পড়াশোনা খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে। তোর জন্য হিউজ নাম্বার, আর আমরা জানি 1 মোলের ভিতরে 10⁻23 অর্ডারের পার্টিকেল থাকে, তো এতগুলো পার্টিকেলকে নিয়ে আমরা পড়াশোনা করবোই কেমন করে, করতে তো পাইতেছি না সহজে। তাহলে সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে নিউটনস ল আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছেই না। তখন আমাদের একটা ব্রাঞ্চের আবির্ভাব হয়, সেটার নাম হচ্ছে কি অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে কি কি পড়ি দেখ, কি আসে, মানুষজন ঠিক করলো যে আমাদের এখানে প্রবলেম কি হচ্ছে, ভেক্টর সাম নিয়ে প্রবলেম, তো তাহলে আমরা ফোর্স নিয়ে পড়াশোনা করতেছি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাতেই প্রবলেম আসতেছে। তো মানুষ সবাই মিলে বুদ্ধি করলো, সায়েন্টিস্টরা, যে এমন কিছু দিয়ে আমরা পড়াশোনা করি যাতে কি আসে আমাদের এই ভেক্টরের প্রবলেমই না আসে। তাহলে ভেক্টর বা ডিরেকশনের যদি প্রবলেম না চাইছ, তাহলে কি কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করবি বলতো, তোরা নিজেরাই বল, বল একটু কমেন্টে। সাপোজ তোর কাছে ভেক্টর নিয়ে পড়াশোনা করতেই চাইছিস না, তাহলে কি করবি, ভেক্টরের প্রবলেম হচ্ছে, তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করবি, তাই তো স্বাভাবিক জিনিস এটাই মাথায় আসে। তো সবাই মিলে ঠিক করলো যে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করবো। তাহলে কোনো একটা সিস্টেম থাকলে ওর এমন কোনো একটা স্কেলার কোয়ান্টিটি বল যার সময় একটা সিস্টেমের সঙ্গে থাকেই, সেটা হচ্ছে এনার্জি। তখন সায়েন্টিস্টরা ঠিক করলো কি হচ্ছে আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করব। এনার্জি নিলে আমাদের ভেক্টর কোয়ান্টিটির প্রবলেমই নেই, তো আমরা কি করবো, এনার্জি নিয়ে পড়াশোনা করব। তখন সায়েন্টিস্টরা নতুন নতুন ফর্মুলা তৈরি করলো, যেমন নিউটনের ফর্মুলা তৈরি করছে। অমনেই একজন সায়েন্টিস্ট আছে, প্রচুর সায়েন্টিস্ট কাজ করতেছিল, যেমন ডি অ্যালাম্বার্ট, প্রচুর লোক, তার মধ্যে একজন সায়েন্টিস্ট আসলো বিখ্যাত, তার নাম হচ্ছে ল্যাগারেঞ্জ। ল্যাগারেঞ্জ এসে বলে যে আমি এনার্জি নিয়ে পড়াশোনা করব এবং আমি কিছু ফর্মুলা দিচ্ছি, সেই ফর্মুলাটা কেমন হবে, এল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ এই এনার্জির ডিফারেন্স নিয়ে পড়াশোনা করব। এবং উনি কি করে হচ্ছে
ল্যাগ্রাঞ্জের মোশন ল, একটা মোশন ল দেয়, এটা যেমন নিউটনসের মোশন ল আমার ল্যাগ্রাঞ্জের মোশন ল দেয়। এই যে ল্যাগ্রাঞ্জের মোশন ল দিয়ে যে পড়াশোনা করব পুরো জিনিসটা, অর্থাৎ কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এটাকে কি বলি আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স, এটাকে ল্যাগ্রাঞ্জিয়ান বলবো, ঠিক আছে। আর আরেকজন সায়েন্টিস্ট আছে হ্যামিল্টনিয়ান, আসে বলে যে আমরা ডিফারেন্স দিয়ে কেন পড়াশোনা করব, আমরা কি করি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জি নিয়ে পড়াশোনা করি। এই যে টোটাল এনার্জি নিয়ে যখন পড়াশোনা করি এটারই নাম কি দেই আমরা হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স, এটা নিয়ে পড়াশোনা করব হ্যামিল্টনিয়ান মেকানিক্স বলবো। তারপরে এই যে ব্রাঞ্চটা তৈরি হলো, এই ব্রাঞ্চের ভিতরে আরো ছোট ছোট অনেক কিছু জিনিস পড়বো যেগুলাই তোদের সিলেবাসে আছে। যেমন সিলেবাসের ক্ষেত্রে আরো কি কি দেখলি, স্মল অসিলেশন থেকে শুরু করা, ঠিক আছে, ক্যানোনিক্যাল ফাংশন থেকে শুরু করে প্রচুর কিছু আছে, সেই জিনিসগুলো আমরা পড়াশোনা করব। আমি তোদের একবার সিলেবাসে দেখাই দিতেছি আর কি কি সিলেবাসে আছে একটু দেখ। ওকে, হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর পরবর্তীতে কি কি আছে তো দেখতে পাচ্ছিস। তারপরে হ্যামিল্টনিয়ান প্রিন্সিপাল আছে, ওকে। তারপরে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আছে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন কি জিনিস এগুলো পড়বো, পয়সন ব্র্যাকেট আছে, সুন্দর সুন্দর এই জিনিসগুলো আছে। তাহলে এগুলো সবকিছু কোন বই থেকে পড়াশোনা করব, এই সিলেবাসটা আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে এই বইটা, ভারতের সব থেকে অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট বুক তোদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য। বইটার নাম কি, ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। এই বইটা সবাই কিনবি, এই বইটা সব থেকে ভালো বই তোদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য। এখানে তাহলে তোরা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স, স্মল অসিলেশন, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন যা কিছু আছে সবকিছু পাবি, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে তোদের এই এই যে মেজর 6 আছে, মেজর 6 এর এই আরেকটা পার্ট দেখতে পাচ্ছিস নিচে, সেটা কি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কি আছে হচ্ছে তোরা দেখতে পাচ্ছিস এসটিআর, যেটাকে শর্টকাট কি বলি এসটিআর, এই এসটিআর নিয়ে আমরা পড়াশোনা করব। এই এসটিআরটাও কোথায় থেকে পড়াশোনা করতে পারিস, এই বইয়ের এই পিছনে এসটিআর দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ইভেন তোদের 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে যেটা এসটিআর এর মধ্যে দেখতে পাচ্ছিস। ওকে, এসটিআর এর একদম লাস্টে দেখ কি বলা আছে, রিলেটিভিস্টিক কাইনেমেটিক্স ইউজিং 4 ডাইমেনশনাল ভেক্টর অ্যাপ্রোচ। তো 4 ডাইমেনশনাল ভেক্টর অ্যাপ্রোচ অর্থাৎ যেটাকে মিনকস্কি স্পেস বলি, ওটাও এই বইয়ে আছে, এই বই থেকে আমরা পড়াশোনা করব। তাহলে তোদের মেজর 6 এর জন্য একটাই বই দরকার, এই বইটা পড়, এটাই বেস্ট বই। ওকে, এটা সবাই কিনে নিস, 8 কপি কিনিস এটা। ওকে, বুঝছিস? এতটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার শোন কয়টা ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আমি তোদের শুরুতেই একটা জিনিস বললাম, মনে আছে? এইদিকে দেখতো যে ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ানের যে মেকানিক্স ছিল, নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে দুইটা লিমিটেশন ছিল। একটা লিমিটেশন কি ছিল, একটা লিমিটেশন ছিল আমাদের হচ্ছে ছোট্ট একটু লিমিটেশন, সেটা হচ্ছে ভেক্টরের জন্য প্রবলেম আসতেছিল। তাহলে ভেক্টরের প্রবলেম দূর করলাম আমরা হচ্ছে যখন আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করলাম, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স আমরা পড়াশোনা করলাম। এর পরবর্তীতে আর একটা লিমিটেশন আছে, সেটা কি হচ্ছে, এই যে তোরা দেখ নিউটনসের ল কি ছিল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কত হচ্ছে ফোর্স। এই লটা কই থেকে আসলো বলতো, এফ ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু পি, তাই তো? তাহলে পি মানে কি জানি আমরা, মোমেন্টাম, মোমেন্টাম মানে কত এম ভি। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এম ডিবি বাই কত আসবে ডিটি প্লাস কত ভি ইন্টু ডিএম বাই ডিটি আসবে। এটাকে এটাকে যদি লিখি এম ইন্টু ডিবি বাই ডিটি মানে অ্যাক্সিলারেশন প্লাস এম ডিবি বাই কত আসলো ডিটি ইকুয়াল টু এফ বা এফ নেট বলি। তাহলে এফ নেট ইকুয়াল টু কত হয়, এফ নেট ইকুয়াল টু এম এ প্লাস এম ডিবি বাই ডিটি হয়। তাহলে কিন্তু আমরা দেখে এইখানে শুধু কি লিখলাম, এফ ইকুয়াল টু এম এ লিখলাম। তা কথা হচ্ছে এই পার্টটাকে বাদ দিলাম কেন, এই পার্টটাকে বাদ দিয়ে আমরা পড়াশোনা করতেছি না। তো নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে এই পার্টটাকে কত ধরছি আমরা, জিরো। বাট বাস্তবে যখন মনে রাখিস এটাকে জিরো ধরার কারণ কি, এটাকে জিরো ধরার কারণ হচ্ছে মাস ইকুয়াল টু কনস্ট্যান্ট, মাস ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখ মাস কনস্ট্যান্ট মানে আমি বোঝার চেষ্টা করতেছি, ধরে আমার কাছে এই মাইকটা আছে, এই মাইকের কেসটার কিছু একটা মাস আছে, মাসটা সবসময় কি আছে কনস্ট্যান্ট। তাহলে মাস কনস্ট্যান্ট হলে মাসের ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে মাসের ডেরিভেটিভ ডিএম বাই ডিটি ইকুয়াল টু কত হবে, জিরো হবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, তার জন্য এটার ভ্যালু কত হয় হচ্ছে জিরো হয়। তার জন্য এফ নেট ইকুয়াল টু কি লিখতে পারি আমরা হচ্ছে এম এ লিখতে পারি, বুঝছিস? কিন্তু বাস্তবে শোন, যখন কোনো কিছুর প্রচুর স্পিড হয়, একদম পুরা স্পিডে দৌড়াইতেছে, লাইটের স্পিডের আশেপাশে যাচ্ছে, তখন এই মাস আর কি থাকে না, কনস্ট্যান্ট থাকে না। টাইমের রেসপেক্টে কি হচ্ছে, মাস তখন চেঞ্জ হওয়া শুরু করে। ওকে, যেটাকে আমরা বলি রিলেটিভিস্টিক মাস। রিলেটিভিস্টিক মাসের ফর্মুলা কি হয়, এম ইকুয়াল টু এম জিরো রুট ওভার
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ এই মাস এবার কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটির রেসপেক্টে চেঞ্জ আসছে। এবার হাই স্পিড ভেলোসিটির ক্ষেত্রে লাইটের ভেলোসিটির আশেপাশে যখন কোনো জিনিস ছোটা শুরু করে তখন মাস চেঞ্জ হয়, আর মাস চেঞ্জ হলে এটা তখন কত হয়, ডিএম বাই ডিটি নট ইকুয়াল টু তখন জিরো হয়ে যায়। নট ইকুয়াল টু জিরো হলে এই টার্মটাও থাকবে, ওকে, এই টার্মটা থাকবে, তখন আর এই জিনিসটা লেখা যাবে না। এই যে এক্সট্রা একটা টার্ম থাকতেছে, অর্থাৎ যখনই কি আসতেছে হাই স্পিড কোনো পার্টিকেল আসতেছে, যেমন নিউটনের স্পিড, প্রোটনের স্পিড, ইলেকট্রনের স্পিড, এগুলো হাই স্পিড পার্টিকেল। এই হাই স্পিড পার্টিকেলের ক্ষেত্রে কি হইতেছে না হচ্ছে, তখন নিউটনসের এই ল কাজ করতেছে না, তখন আমাদের নতুন একটা ব্রাঞ্চের সৃষ্টি হয় যাকে আমরা বলি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, শর্টকাট বলি আমরা এসটিআর। তা আমাদের কি পড়তে লাগবে এখান থেকে, এসটিআর বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে নিউটনস লয়ের, নিউটনস যে মেকানিক্স আছে সেটা দুটো লিমিটেশনস বলছি, এবং দুটো লিমিটেশনস থেকে দুইটা আমাদের ব্রাঞ্চ তৈরি হয়েছে। একটা ব্রাঞ্চ হচ্ছে আমরা বললাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ওইদিকে কোয়ান্টাম মেকানিক্স, ওইটার পড়াশোনা হচ্ছে মেজর 5 এ পড়বো। আর একটা ব্রাঞ্চ থেকে হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স আছে, ওইটা আমরা মেজর 6 এ পড়াশোনা করবো। বুঝছিস তাহলে? তো আগের সেমিস্টারে তোরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছিস আগের সেমিস্টারে, আর ক্লাসিক্যাল মেকানিক্সের যে লিমিটেশন, সেই লিমিটেশনসকে ওভারকাম করার জন্য এবার দুইটা মেজর পেপার তোরা পড়াশোনা করবি। এতই সুন্দর জিনিস, সিলেবাসটা বুঝছিস তাহলে আশা করি, ওকে। আর এই মেজর পেপার পড়াশোনার সময় তোদের ক্লাসিক্যাল মেকানিক্স এত সুন্দর করে পড়াবো, মানে মজা পাওয়া যাবে, মজা পাওয়া যাবে ক্লাসিক্যাল মেকানিক্স, ওকে। আর যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াবো আরো মজা পাওয়া যাবে। এবার শোন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কিছু লেকচার তোদের দেওয়া আছে, তোরা যারা পরবর্তীতে জয়েন করতেছিস আগে কি করিস হচ্ছে ওগুলা দেখে নেস লেকচারগুলা, এবং নেক্সট দিন থেকে তোদের কি হবে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির লাইভ লেকচার শুরু হবে, যে পার্টগুলা বাকি আছে, ঠিক আছে, যেমন 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস সম্বন্ধে বাকি আছে, ওগুলার লাইভ লেকচার হবে। তো আমাদের কি হচ্ছে, যেগুলা লেকচার আছে সেগুলা লেকচার হচ্ছে দেখিস, আর হচ্ছে ওকে। এবার শোন, তাহলে কি বললাম, হ্যাঁ, এবার যে জিনিসটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম আমি ভুলে গেলাম রে, কি বলতেছিলাম কথাগুলি, বাইরে কথা বলতে গিয়ে কনসেন্ট্রেশন হারা ফেলছি। হ্যাঁ, যাই হোক, তো আমি কি করব, তোদের নেক্সট দিন এসটিআর এর পড়াশোনা স্টার্ট করব, লাইভ লেকচার, যেখানে তোদের আমরা 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, যেটাকে মিনকস্কি স্পেস বলি, মিনকস্কি স্পেস সম্বন্ধে পড়বো। এত সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন পাবি, আউট অফ দ্য ওয়ার্ল্ডে গিয়ে তোরা কিছু থিঙ্কিং স্টার্ট করবি। কারণটা এটা মিনকস্কি স্পেস বা 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস এতটাই সুন্দর জিনিস, তোদের বলি পৃথিবীতে বসে তুই যদি এটা সম্বন্ধে ভাবিস তাহলে ভুল ভাববে। এটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা সত্যি কথা, বিশ্বাস করতে লাগবে। কারণ আমরা পৃথিবীতে ম্যাক্সিমাম 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসেই বুঝতে পারি, 4 ডাইমেনশনাল ভেক্টর কেমন করে বুঝবি, বুঝতেই পারিস না। কিন্তু এটা আমি তোদের হচ্ছে ভালো করে বোঝাবো, যাতে তোরা একটা সিনেমা দেখতে বলবো তোদের সবাইকে, দেখিস তাহলে পড়াশোনা করতে আরো মজা পাবি। সেটা হচ্ছে ইন্টারস্টেলার। তোরা কেউ যদি মুভিটা দেখে না থাকিস, অবশ্যই অবশ্যই মুভিটা দেখিস এই স্পেশাল থিওরি অফ রিলেটিভ পড়ার আগে, তাহলে অনেক কিছু বুঝতে পাবি, এত সুন্দর সুন্দর জিনিস বুঝতে পাবি। আবার বলতেছি, সিনেমাটার নাম কি হচ্ছে ইন্টারস্টেলার, তোরা একবার দেখে নেস যদি কেউ এখন অব্দি দেখে না থাকিস, ওকে। তোদের সিনেমাটার আমি পোস্টারটা দেখাই দিতেছি, তোরা হচ্ছে কেউ চাইলে এখনো যদি দেখে না থাকিস এটা দেখে নেস, তাহলে পড়াশোনা পরবর্তীতে করতে মজাও পাবি, ইন্টারেস্টিংও পাবি, ইন্টারেস্টও আসবে, ওকে, এটা সম্বন্ধে পড়তে। তো তোদের ইন্টারস্টেলার মুভিটা আমি একটু দেখাই দিতেছি, পোস্টারটা দেখাই দিতেছি, মুভিটা তো আর দেখাবো না এখানে, ওকে, এই মুভিটা, ঠিক আছে। হ্যাঁ, তো তোরা কেউ দেখছিস মুভিটা, এদিকে দেখতে পাচ্ছিস পোস্টারটা ইন্টারস্টেলার, এই মুভিটা দেখিস, মুভিটার মধ্যে না এত কিছু ইনফরমেশন আছে। এই মুভিটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মানে কি বলবো, আলাদাই, দুইটা সিনেমা আর সায়েন্স
একসঙ্গে মিলে সায়েন্স ফিকশন তৈরি হয়েছে, আর পড়াশোনা করেও মজা পাবি, সিনেমাটা দেখেও মজা পাবি। সিনেমাটা যখন প্রথমবার দেখবি তোরা প্রথমে বুঝতে পাবি না অত, বাট যখন পড়াশোনা করবি একবার সিনেমাটা দেখে নে, তারপরে পড়াশোনা করা বা পড়াশোনাটা করবি, তারপরে দুইটা যখন ম্যাচ আপ করবি, ঠিক আছে, দুইটা যখন একসঙ্গে মিলাবি, তারপরে দেখবি যে সৌন্দর্যটা বুঝতে পাইতেছিস। এই সিনেমাটা দেখিস, ঠিক আছে? তো দেখে নিস, ওকে? সিনেমাটা সবাই দেখিস, খুবই খুবই সুন্দর সিনেমা। সিনেমাটার মধ্যে এত কিছু আছে তোদের আমি বলতেছি, যেমন এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, ইনি হচ্ছে একটা মেয়ের বাবা। আমি সিনেমাটার সম্বন্ধে একটু বলে দিতেছি। একটা মেয়ের বাবা, এবার হচ্ছে ইনি স্পেসের আমাদের এই ইউনিভার্সের বাইরে চলে যাবে, অন্য ইউনিভার্সে চলে যাবে। ইউনিভার্সে যাওয়ার পর আর ওনার মেয়ে তখন হচ্ছে পৃথিবীতে থাকবে। এবার পৃথিবীতে থাকবে, যখন হচ্ছে স্পেস থেকে ফিরে আসবে, স্পেস থেকে ফিরে আসার পর দেখবি এই যে ইনি আছে, ইনি এমনই থাকবে, কিন্তু এনার মেয়ে দেখবি বুড়ি হয়ে যাবে। এই যে জিনিসটা, এটাকে বলি আমরা হচ্ছে টুইন প্যারাডক্স। আর টুইন প্যারাডক্স, ওকে, এই টুইন প্যারাডক্সের যে ফিনোমেনাটা ঘটে, এই যে ইভেন্টটা ঘটলো, এই ফিনোমেনাটা ডিসাইড করে হচ্ছে, এটাকে বলি আমরা টাইম ডাইলেশন। ওকে, তাহলে টাইম ডাইলেশনের সম্বন্ধে আমরা পড়াশোনা করব, এটা সম্বন্ধে বুঝতে পাবি। তো সিনেমাটা সবাই দেখে নিস, ওকে, ইন্টারস্টেলার মুভিটার নাম। তারপরে আরো জিনিস দেখতে পাবি যে 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলতে কি বুঝি। যেমন কি আছে হচ্ছে, আমরা পৃথিবীতে নরমালি যে ভেক্টর স্পেসটা দেখি বা স্পেসটা দেখি, ওটা কত ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তার জন্য পৃথিবীতে যা কিছু ঘটতেছে, আমার মাথাটা যা কিছু ভাবতেছে, যা কিছু বুঝতেছি, সবকিছুই কি হচ্ছে 4 ডাইমেনশনাল স্পেস, সরি 3 ডাইমেনশনাল স্পেস। এবার যদি 4 ডাইমেনশনাল স্পেস নিতে চাই, তাহলে আমাদের আরেকটা কি লাগবে? কোঅর্ডিনেট লাগবে। আরেকটা কোঅর্ডিনেটের নাম কি? সেটা হচ্ছে টাইম কোঅর্ডিনেট। তো এই যে এক্স ওয়াই জেড এর পরবর্তীতে টাইম কোঅর্ডিনেটকে কেমন করে ইউজ করতে পারি এবং ওটি নিয়ে কেমন করে ভাবতে পারি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই সিনেমাটার মধ্যে মানে 4 ডাইমেনশনাল স্পেসে আরেকটা ডাইমেনশনসকে, ঠিক আছে, লাভ হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ ভালোবাসার পাওয়ার হিসেবে দেখাচ্ছে। তো লাভ যে আরেকটা স্পেসের আরেকটা ডাইমেনশন হইতে পারে, ওই জিনিসটাকে ভালো করে এক্সপ্লোর করছে। অবভিয়াসলি সিনেমাটা কিন্তু পুরো সায়েন্স না, আবার বলতেছি, সিনেমাটা পুরো সায়েন্স না, ওটা সায়েন্স ফিকশন সিনেমা। কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে যিনি লেখছে তার একটা চিন্তা ভাবনা থেকেই এটা লেখছে। ওকে, তো তোরা দেখতে পারিস ক্রিস্টোফার নোলানের সিনেমা, ঠিক আছে? তো সবাইকে বলবো সিনেমাটা দেখে নিস তোরা। ওকে, তো মাথায় রাখিস ক্রিস্টোফার নোলানের সিনেমা যত পারিস দেখিস। সায়েন্স স্টুডেন্টের জন্য বলি, ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখবি, তো দেখবি সায়েন্স নিয়ে পড়ার আরো ইন্টেন্সিটি বাড়বে, আরো আগ্রহ বাড়বে। ক্রিস্টোফার নোলানের সিনেমাগুলো এতটাই ভালো হয়। তোদের ক্রিস্টোফার নোলানের কয়টা সিনেমা বলি, তোরা দেখবি সায়েন্স নিয়ে পড়ার সেই ইন্টারেস্ট পাবি। সেটা হচ্ছে গ্রেভিটি দেখিস, মার্সে কি বলে, এটার নাম ভুলে গেলাম, গ্রেভিটি, ম্যাট্রিক্স, টেনেট, ঠিক আছে, তারপরে মার্শিয়ান নাকি এমন একটা মুভির নাম আছে, আমি এখন ভুলে যাইতেছি, ওটা দেখিস। ইন্টারস্টেলার দেখিস, ওপেনহাইমার দেখিস, এগুলো প্রত্যেকটা সিনেমা দেখিস, খুব মজা পাওয়া যাবে। ওকে, তো সায়েন্সের প্রচুর কিছু আছে এই সিনেমাগুলো। আরো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে সিনেমাটা আছে না ক্রিস্টোফার নোলানের, যে এই ইন্টারস্টেলার মুভিটা আছে, ইন্টারস্টেলার মুভিটা কিন্তু 2014 সালের মুভি, হ্যাঁ, তাহলে 2014 এর মুভি। আর তখনকার দিনে এই সিনেমাটা দেখতে যাবি, একটা হচ্ছে ব্ল্যাক হোলের একটা ইমেজ পাবি, ঠিক আছে, ব্ল্যাক হোলের ইমেজ পাবি। কিন্তু মাথায় রাখিস, ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে বা ইমেজ আছে, এটার ফটো যেন কততে পাইলাম, মনে আছে তোদের? রিসেন্টলি আমরা ফটোটা পাইলাম না ব্ল্যাক হোলের ফটো প্র্যাকটিক্যালি। ওকে, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে আসছে। তো ব্ল্যাক হোল কিন্তু রিসেন্ট আমরা পাইলাম 2016 না 1920 দিকে এমন পাইলাম। ওকে, তো সিনেমাটা আগে রিলিজ হয়েছে, তারপরে কিন্তু ব্ল্যাক হোলের অরিজিনাল ইমেজ পাইছি। আর ইন্টারেস্টিং জিনিস জানিস কি, যখন আমরা সিনেমা ব্ল্যাক হোলের অরিজিনাল ইমেজ পাইলাম, সেটা অ্যাকচুয়ালি সিনেমাটায় যে ইমেজ বানাইছে, ব্ল্যাক হোলের যে ইমেজ বানাইছিল বা যে ব্ল্যাক হোল দেখাইছিল, তার মতোই দেখতে। এটা হওয়ার মেন কারণ বলি, ব্ল্যাক হোলের ইমেজ এখন আমরা পাইলেও ব্ল্যাক হোল দেখতে কেমন হবে এটা সম্বন্ধে কিন্তু অলরেডি ইনফরমেশন কে দিছিল হচ্ছে আমাদের ভারতীয় ম্যাথামেটিশিয়ান রামানুজন। রামানুজন কিন্তু ব্ল্যাক হোলের ইকুয়েশন দিয়ে গেছিল যে ব্ল্যাক হোল এই ইকুয়েশন দিয়ে তৈরি করলে যেমন হবে সেটাই হচ্ছে ব্ল্যাক হোল হবে। তো তোদের বলি, এই সিনেমাটা যখন তৈরি হচ্ছিল তখন রামানুজনের ইকুয়েশন গুলাকে ইউজ করা হয়। রামানুজনের যে স্যার রামানুজনের যে ইকুয়েশন গুলো আছে, সেই ইকুয়েশন গুলো হচ্ছে নাসার দুইজন সায়েন্টিস্ট আছে, ওনারা দুইজন সিমুলেশন করে ব্ল্যাক হোলের পিকচার তৈরি করে, ব্ল্যাক হোলের একটা আইডিয়া তৈরি করে। এবং
সেই নাসার সায়েন্টিস্ট দ্বারা ওই আইডিয়াটা তৈরি করার পরবর্তীতে কিন্তু সিনেমার ভিতরে ওই ব্ল্যাক হোলের ছবিগুলা বা পিকচারগুলা দেখানো হয়। ঠিক আছে, তো বুঝতেই পারছিস এগুলা সিনেমাকে নর্মাল সিনেমা ভাবিস না, এগুলা বলছি প্রচুর রিসার্চ আছে, প্রচুর অ্যাকুরেশন আছে, বহুত কিছু আছে। তো সিনেমাটা দেখবি যখন তখন দেখবি যে গ্রেভিটি বাড়ার সঙ্গে কি কি হয়, ওয়ার্ম হোলের কনসেপ্ট দেখবি। ওয়ার্ম হোল মানে কি, একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে যাওয়ার হচ্ছে কানেকশন, এটা হচ্ছে ওয়ার্ম হোল। ঠিক আছে, যদি না বুঝিস ওয়ার্ম হোল তাহলে কোনো অন্যদিন কোনোদিন বোঝাই দেবো। ওয়ার্ম হোলের একটা সিম্পল কনসেপ্ট বলি। ওয়ার্ম হোল ধরে এটা একটা, আমার কাছে একটা রুমাল আছে, ওকে, এবার এইটার থেকে এইখানে আসতে লাগতেছে, তোর এইখান থেকে এইখানে আসতে অনেকটা সময় লাগবে না? ওয়ার্ম হোল কি করে, এটাকে এমন করে ভাঁজ করে দেয়, তাহলে দেখতো এইখান থেকে এইখানে যাইতে কতটা সময় লাগতেছে, এই দিক থেকে এইদিকে একটা ফুটা করলেই তাড়াতাড়ি কাছে চলে যাবি। তো একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে যাওয়ার জন্য আমাদের কি দরকার পড়বে, ওয়ার্ম হোলের দরকার পড়বে, না হলে তো একটা জায়গা থেকে আরেক জায়গায় যাইতে প্রচুর প্রচুর সময় লাগবে। তো ওয়ার্ম হোলের কনসেপ্ট প্রচুর কিছু সিনেমাটার ভিতরে আছে, তোরা দেখে নিতে পারিস। ওকে, গ্রেভিটি সিনেমা দেখছিস, ভেরি গুড। ওকে, তো কথা বলি কি বললি, অ্যাটমিক ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্সের পুরো লেকচার কমপ্লিট না, তোদের এসটিআর এর কিছু লেকচার দেওয়া আছে, তোরা দেখে নিস, কিছু লাইভ আর লাইভ শুরু হয়েছে, সেই লাইভ দেখিস। তোদের অ্যাটমিক ফিজিক্সের লেকচার পুরাটাই লাইভ করাবো, ঠিক আছে, মানে এখন যারা জয়েন করতেছিস পুরা লাইভ করতে পাবি। ওকে, আজকে যখন ভিডিও বানাচ্ছি এরপরে যারা জয়েন করতেছিস তাদের কথা বলতেছি, ঠিক আছে, পুরা অ্যাটমিক ফিজিক্স লাইভ দেখতে পাবি। ঠিক আছে, অ্যাটমিক ফিজিক্সের বলতে অবভিয়াসলি খালি এইটুকু, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এতটুকু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, আর এগুলা বোর অ্যাটম মডেল মেন জিনিস এটা আছে, এটা পুরো লাইভ হবে। ঠিক আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন হয়ে গেছে। তো তারপরে এগুলা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এই পার্টগুলা সবকিছু, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের পার্টগুলো লাইভ সব হবে। ঠিক আছে, আর এইটার মধ্যে মেজর 6 এর মধ্যে যে ইয়ার ক্লাসিক্যাল মেকানিক্সের পার্টটা আছে, ওটার কিছু পার্ট হয়েছে, আর অনেকটা পার্ট বাকি আছে, যেমন হ্যামিল্টনিয়ান মেকানিক্স টেকানিক্স, ওগুলা বাকি আছে, ওগুলাই তোরা লাইভ সব করতে পাবি। তো কোনো সিলেবাসই কমপ্লিট হয় নাই, লাইভ চলবে, তোরা লাইভে করবি। ক্লিয়ার হচ্ছে? তো তোরা সিনেমাটা দেখে নিস, ইন্টারেস্ট পাবি। হ্যাঁ, ওখানে টুইন প্যারাডক্স এর কনসেপ্ট পাবি, গ্রেভিটির কনসেপ্ট পাবি, তারপরে হচ্ছে ওয়ার্ম হোলের কনসেপ্ট পাবি, অনেক কিছু পাবি। তো আমরা তোদের ফোর ডাইমেনশনাল স্পেসের কনসেপ্ট পাবি, তাহলে আমি তোদের ফোর ডাইমেনশনাল স্পেস বোঝাইতে আরো সুবিধা হবে, তোরা একটা ফিল পাবি ফোর ডাইমেনশনাল স্পেসের। যদি আবার বলতেছি ফোর ডাইমেনশনাল স্পেস, যেটার নাম মিনকস্কি স্পেস, এটাকে কি বলবি তুই, এটা সম্বন্ধে ভাবলেই ভুল ভাববি, কারণ এটা বাস্তবে এমন কিছু হয় না, নাই, ভাবতে পারি না, কারণটা আমরা 3D-র মানুষ, 3D-তে দেখি, 3D-তে বাসি, আমরা ফোর ডাইমেনশনালের কনসিডারও করতে পারি না, ঠিক আছে, কল্পনাও করতে পারি না, আর কল্পনা করলে ভুলেই কল্পনা করি। তো যাই হোক, আজকে তোদের এইটা বুক লিস্ট ছিল, তোদের সিলেবাস সম্বন্ধে ইন্ট্রোডাকশন ছিল। নেক্সট দিন আমরা কি করব হচ্ছে লাইভ লেকচার করব, নেক্সট দিন থেকে লাইভ লেকচারে তোরা জয়েন করবি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, তোদের কবে কোনটা লাইভ লেকচার হবে, এটা তোদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজ যায়, তোরা যারা যারা লাইভে জয়েন করলি আজকে, তোরা দেখছিস আগের দিনে বা হচ্ছে সেই দিন মেসেজ চলে যাবে, তোরা ওই টাইম হিসেবে তোরা হচ্ছে লাইভ লেকচারে জয়েন করবি। ঠিক আছে, আর যদি লাইভে কেউ জয়েন করতে না পাস, না দেখতে পাস, তাহলে অবশ্যই অবশ্যই তোদের কি থাকবে হচ্ছে যে দেখবি ক্লাসেস একটা অপশন আছে, ক্লাসেস অপশনের ভিতরে রেকর্ড থাকবে, ওই রেকর্ড গুলা তোরা দেখে নিবি। ঠিক আছে, তো চল আজকে এতটুকুই আছে, অনেকদিন পরে তোদের সাথে দেখা হইলো, ভালো লাগলো। লাইভ লেকচার করব, মজাদার রূপে পড়াশোনা করব। সিলেবাস কিন্তু অনেকটাই বড়, মাথায় রাখিস সিলেবাসটা কিন্তু ছোট না, প্রচুর বড় সিলেবাস। তো তোদের পরীক্ষা অগাস্ট মাসের দিকে হবে, তো সেই হিসেবে ভালো করে পড়াশোনা করতে লাগবে, অনেক লাইভ লেকচার হবে, সেই লেকচার গুলো দেখবি, অ্যাসাইনমেন্ট করতে লাগবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর কিছু করতে লাগবে। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, কিছু কোশ্চেন থাকলে বলতে পারিস। কথা বলি, এখন ভিডিও অডিও সবকিছু পারফেক্ট আছে, কোয়ালিটি ভালো হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, চল, থ্যাংক ইউ, ভালো থাকিস। তো এখন থেকে লাইভ লেকচারে দেখা হইতে থাকবে। চল তাহলে, টাটা, বাই বাই, গুড নাইট। একদম, চল, গুড নাইট, দেখা হবে, হ্যাঁ।
আর সিলেবাসটা বুঝে না, সিলেবাসটা সামারি, যখন সিলেবাসের সামারি বুঝবি আর একটা আরেকটার সাথে কানেকশন খুঁজে পাবি, তাহলে কিন্তু পড়াশোনা মজাদার হবে। ওকে, তো সামারি খুব ইম্পর্টেন্ট, আর কানেকশন ইম্পর্টেন্ট, কোথায় থেকে কোটার কি কানেকশন, কোটার কি লিমিটেশন, তারপর কোন ব্রাঞ্চ সৃষ্টি হচ্ছে, এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওকে, চল তাহলে, গুড নাইট।